হ্যালো স্টুডেন্ট, সহজপাঠ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের আরও একবার আমন্ত্রণ ও স্বাগত জানাই। আজকে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পাঠ্যসূচি অনুযায়ী দশম শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় পর্বের আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান ব্যবহারের পদ্ধতি নিয়ে আলোচনা করব। দয়া করে নিজের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশের বেল বাটনটি ক্লিক করুন। এবার দেখব ইতিহাস চর্চার উপাদান কি। যে সকল গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তথ্যাবলী এই ইতিহাস চর্চার কাজে বিশেষভাবে সাহায্য করে তাকেই বলা হয় ইতিহাসের উপাদান। এখন আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদানগুলোর মধ্যে বিভিন্ন বৈচিত্র্য বর্তমান, তাই এই উপাদানগুলো ব্যবহারের পদ্ধতির মধ্যেও বিভিন্নতা দেখা যায়। এবার এই আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান ব্যবহারের পদ্ধতিগুলো কি কি? 1 নম্বর হচ্ছে সতর্কতার সঙ্গে ব্যবহার। ইতিহাস চর্চার উপাদানগুলোকে আমাদের অত্যন্ত সতর্কতার সঙ্গে ব্যাখ্যা বিশ্লেষণ করে ব্যবহার করা প্রয়োজন। অন্যান্য উপাদানের সঙ্গে সেগুলোকে যাচাই করে গ্রহণ করতে হবে। উপাদানগুলো ব্যবহারের পর সেগুলোর পুনর্মূল্যায়ন করে তবেই সেগুলোর প্রকৃত তথ্য গ্রহণ করা আবশ্যক। 2 নম্বর প্রযুক্তিগত ব্যবহার। এই বর্তমানে ইতিহাস চর্চার ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার হচ্ছে একটা অন্যতম প্রধান বিষয়। আজকে এই ইন্টারনেটের যুগে ইন্টারনেট ব্যবহার করে মানুষ বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে লাইব্রেরি থেকে এই আধুনিক ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে থাকে। 3 নম্বর সামগ্রিক দৃষ্টিভঙ্গির ব্যবহার। এই ইতিহাসের উপাদান ব্যবহারের ক্ষেত্রে কোনো একজন ব্যক্তি কিংবা কোনো একজন মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তে কোনো ঘটনাকে বিশ্লেষণ করা প্রয়োজন। 4 নম্বর হলো স্থান কাল পাত্র সংক্রান্ত ধারণা। আধুনিক ভারতের এই ইতিহাসের উপাদান ব্যবহারের ওপর অপর একটা পদ্ধতি হলো স্থান কাল পাত্রের সঠিক ধারণার প্রয়োগ করা। এই কোনো নির্দিষ্ট ঘটনার স্থান কাল পাত্র গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তথ্য সরবরাহে বিশেষভাবে সাহায্য করে। এবার এই আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান ব্যবহারের পদ্ধতিগুলো সময়ের বিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্নভাবে তাদের মধ্যে পরিবর্তন এসেছে, ফলে এই তথ্যগুলোকে আমাদের ঐতিহাসিক পথ উন্মোচন করে আমাদের যাচাই করতে হবে। এবার আধুনিক ভারতে ইতিহাস চর্চার উপাদান সমূহ কি কি? এই আধুনিক ভারতে ইতিহাস চর্চার উপাদানকে 4 ভাগে ভাগ করা যায়। তার প্রথম ভাগ হলো সরকারি নথিপত্র। সরকারি নথিপত্র বলতে আমরা বুঝি যে বিভিন্ন সময় সরকারের অধীনস্থ বিভিন্ন সরকারি কর্মচারীর দেওয়া নানান তথ্য। এই ভারতের আধুনিক ইতিহাস সম্পর্কে ধারণা লাভ এবং চর্চার অন্যতম উপাদান হিসাবে এই সরকারি নথিপত্রের গুরুত্ব হলো অপরিসীম। এই সরকারি নথিপত্রগুলো কি কি? প্রতিবেদন, বিবরণ, গোয়েন্দা এবং পুলিশ রিপোর্ট। আচ্ছা, প্রতিবেদন এবার কি? প্রতিবেদন হলো ভারতে ব্রিটিশ শাসনকালে বিভিন্ন ঘটনা সম্পর্কে সরকারি আধিকারিকগণ এই প্রতিবেদনের মাধ্যমে যাবতীয় বিষয় উচ্চতর কর্তৃপক্ষের কাছে প্রেরণ করতেন, যার উপর ভিত্তি করে সরকার সিদ্ধান্ত গ্রহণ করত। যেমন উদাহরণ কি? 1835 সালে ব্যাবিংটন মেকলে প্রতিবেদনের ওপর ভিত্তি করে গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং ভারতে ইংরেজি শিক্ষা প্রচলনের সিদ্ধান্ত নিয়েছিলেন। এবার জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একটা ব্যাপক ক্ষোভ পুঞ্জীভূত হয়েছিল। এই কথা স্বরাষ্ট্র সচিব অ্যালান অক্টাভিয়ান হিউম বিভিন্ন সরকারি নথিপত্র থেকে জানতে পারেন। এইভাবে আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থার কথাও এগুলো থেকে জানা যায়। বিবরণ কি? বিভিন্ন সরকারি কর্মচারী ও সরকারের ঘনিষ্ঠ বিশিষ্ট ব্যক্তিগণ ব্রিটিশ শাসনের প্রত্যক্ষ সাক্ষী হিসাবে নানা ঘটনার বিবরণ লিপিবদ্ধ করেছেন, যা থেকে তৎকালীন সময়ে রাজস্ব ব্যবস্থা, পুলিশি ব্যবস্থা ও বিদ্রোহ সহ নানা ঘটনার কথা জানা যায়। যেমন ফরেস্ট রচিত হিস্ট্রি অব দ্য ইন্ডিয়ান মিউটিনি এবং স্যার সৈয়দ আহমেদ খান রচিত দ্য কজেস অব ইন্ডিয়ান রিভল্ট প্রভৃতি বিবরণমূলক গ্রন্থ থেকে কি জানা যায়? 1857 সিপাহী বিদ্রোহ সম্পর্কে ধারণা লাভ করা যায়। আচ্ছা, প্রতিবেদন বিবরণ হলো এবার গোয়েন্দা ও পুলিশ রিপোর্ট। ভারতে লর্ড কর্নওয়ালিসের আমলে পুলিশ বিভাগ 1793 খ্রিস্টাব্দে এবং লর্ড ডাফরিনের আমলে গোয়েন্দা বিভাগ 1887 খ্রিস্টাব্দে গঠিত হওয়ার পর থেকেই এই পুলিশ ও গোয়েন্দা দপ্তরে তাদের নথিপত্র
সংরক্ষিত থাকে। এই ভারতে ব্রিটিশ শাসনকালে সরকার বিরোধী বিভিন্ন বিদ্রোহ, জাতীয়তাবাদী আন্দোলন, এই গুপ্ত সমিতির সশস্ত্র কার্যকলাপ প্রভৃতি সম্পর্কে গোয়েন্দা ও পুলিশ বিভাগ আধুনিক ভারতের ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হয়। এবার চিঠিপত্র। সরকারের বিভিন্ন দপ্তর, উচ্চপদস্থ কর্মচারী ও সামরিক বিভাগের অফিসার প্রমুখের চিঠিপত্রে সমকালীন ঐতিহাসিক ঘটনার উল্লেখ পাওয়া যায়। যেমন কি জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার জনক হিসাবে খ্যাত অ্যালান অক্টাভিয়ান হিউম কর্তৃক কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সম্পর্কে লেখা খোলা চিঠি এবং ব্রিটিশ সরকারকে দেওয়া গান্ধীজির 93টি চিঠি এবং গান্ধীজিকে দেওয়া সরকারের 48টি চিঠির উল্লেখ পাওয়া যায়। এছাড়াও ইস্ট ইন্ডিয়া কোম্পানির চিঠিপত্র, লর্ড মেকলের চিঠিপত্র, লর্ড ডাফরিনের চিঠিপত্রের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। এবার এই সরকারি নথিপত্রের সীমাবদ্ধতাগুলি কি কি ছিল? এই আধুনিক ইতিহাস চর্চার উপাদান হিসেবে সরকারি নথিপত্রের যে গুরুত্ব অপরিসীম সেটা আমরা আগেই বললাম। এই সরকারি নথিপত্রের সীমাবদ্ধতাগুলো হলো আমলাতান্ত্রিক মানসিকতার প্রতিফলন। সরকারি নথিপত্র পুলিশ, গোয়েন্দা, সরকারি আধিকারিকদের বিবরণে ব্রিটিশ শাসকের ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গি, শাসন ও দমনমূলক চরিত্র প্রতিফলিত হয়েছে, ফলে এর থেকে ঐতিহাসিক সত্যতা সম্পর্কে সন্দেহ দেখা দেয়। 2 নম্বর, নিরপেক্ষতা নিয়ে সংশয়। সরকারি নথিপত্রগুলোতে সরকারি দৃষ্টিভঙ্গির অধিক প্রভাব দেখা দেয়, ফলে এগুলো জনগণের দৃষ্টিভঙ্গি থেকে লেখা নয়, তাই এগুলো নিরাপত্তা নিয়েও সংশয় সবসময় বিদ্যমান থাকে। বিকৃত তথ্য। এই সরকারি দলিল দস্তাবেজগুলোতে অনেক ক্ষেত্রে ভুল ও বিকৃত তথ্য দেওয়া থাকে, তাই এগুলো সমকালীন ইতিহাস রচনার ক্ষেত্রেও অনেক সময় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। 4 নম্বর, সরকারি কার্যকলাপের অস্পষ্টতা। সরকারি আধিকারিকদের রিপোর্ট ও অন্যান্য নথিপত্রগুলোতে এই সরকারি কর্মচারীদের কার্যকলাপ বিষয়ে সঠিক তথ্য দেওয়া থাকে না, ফলে তথ্যের এই অস্পষ্টতা ইতিহাস চর্চার ক্ষেত্রে একটা সীমাবদ্ধতা তৈরি করে দেয়। তাহলে এই সরকারি নথিপত্র আলোচনা করার সবশেষে আমরা বলতে পারি যে আধুনিক ইতিহাস চর্চার উপাদান হিসাবে সরকারি নথিপত্রের ভূমিকা সবসময় অনস্বীকার্য হলেও তা ব্যবহারের ক্ষেত্রে আমাদের সবসময় সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। তাই এইসব তথ্যকে অন্য তথ্যের সঙ্গে যাচাই করে নিলে ইতিহাস রচনার সুসংগঠিত প্রকৃত তথ্য সমৃদ্ধ হতে পারে, সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। এবার আমরা আধুনিক ভারতে ইতিহাস চর্চার মূল উপাদানের যে 4 ভাগ করেছিলাম তার প্রথম ভাগ সরকারি নথিপত্র নিয়ে আলোচনা করলাম। এবার আমরা দ্বিতীয় ভাগ আত্মজীবনী ও স্মৃতিকথা নিয়ে আলোচনা করব। আত্মজীবনী কি বলছে? যখন কোনো ব্যক্তি তার অকপটে ও সাবলীলভাবে নিজের জীবন কথা ধারাবাহিকভাবে লিপিবদ্ধ করে তখনই তাকে আত্মজীবনী বলা হয়। এই প্রত্যেক মানুষের জীবনে তার কিছু না কিছু আত্মজীবনী থেকেই যায়। যেমন কি বিপিনচন্দ্র পালের 70 বছর এবং মহাত্মা গান্ধী দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। স্মৃতিকথা কি বলছে? স্মৃতিকথা কোনো ব্যক্তির জীবনের নানা ঘটনাগুলির লিপিবদ্ধ সংকলিত রূপকেই স্মৃতিকথা বলছে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি, দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম। এই আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব কতখানি বলছে? সঠিক তথ্য। আত্মজীবনী ও স্মৃতিকথায় লেখকের নিজস্ব চিন্তাধারা ও মূল্যবোধের আলোকে ঐতিহাসিক ঘটনা ও সামাজিক ঘটনা বিশ্লেষিত হলেও তাতে সত্যের পরিমাণ থাকে অনেক বেশি। 2 নম্বর হচ্ছে অকপট স্বীকারোক্তি। আত্মজীবনী ও স্মৃতিকথাগুলোর মধ্যে দিয়ে কোনো ঘটনা সম্পর্কে ব্যক্তির বিবরণ ও স্বীকারোক্তি পাওয়া যায়, যা সমসাময়িক রাজনৈতিক ও অর্থনৈতিক ইতিহাস রচনায় অনেক সময় সাহায্য করে। 3 নম্বর অজ্ঞাত তথ্য। সরকারি নথিপত্রে অনুল্লেখিত বিষয়সমূহ এবং অনালোচিত রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক দিকগুলো অকপট উল্লেখিত ও আলোচিত হয়, ফলে ইতিহাসের অনেক অজ্ঞাত তথ্য সম্পর্কে আমাদের ধারণা লাভ অনেক সময় করা যায়। 4 নম্বর তথ্য যাচাই। সরকারি নথিপত্রে পাওয়া তথ্যগুলো সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে স্মৃতিকথা ও আত্মজীবনী থেকে প্রাপ্ত তথ্যগুলো অনেক সময় সহযোগিতা করে, ফলে আধুনিক ইতিহাস সম্পর্কে সিদ্ধান্তে উপনীত হওয়া ঐতিহাসিকদের পক্ষে অনেক সময় সহজ হয়ে যায়, যা বৃহত্তর বা জাতীয় ইতিহাসের বহু উপেক্ষিত বিষয়ের ওপর আলোকপাত করে। এবার আমরা আমাদের পাঠ্যসূচি অনুযায়ী আমাদের বিপিনচন্দ্র পালের আত্মজীবনী 70 বছর নিয়ে আলোচনা করব। বিপিনচন্দ্র পাল ছিলেন একাধারে রাজনীতিবিদ, সাংবাদিক, বাগ্মী, সমাজ সংস্কারক।
এই বিপিনচন্দ্র পালের অসমাপ্ত আত্মজীবনী 70 বছরে সে সমযুগের ইতিহাস বিভিন্নভাবে প্রতিবিম্বিত হয়েছে। এই লেখাটি প্রথম রামানন্দ চট্টোপাধ্যায় সম্পাদিত প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়। এই 70 বছর থেকে আমরা কি কি ঐতিহাসিক তথ্য পেতে পারি? 70 বছর থেকে বিপিনচন্দ্র পালের আমরা জন্ম বংশ পরিচয় জানতে পারি। যেমন বিপিনচন্দ্র পাল 1858 সালে শ্রীহট্টের পৈল গ্রামে জন্মগ্রহণ করেন। তার পূর্বপুরুষ হিরণ্য পাল পৈল গ্রামে এই প্রথম বসতি স্থাপন করেছিল। তারা বর্ধমানের মঙ্গলকোট থেকে এই অঞ্চলে চলে এসেছিলেন। এই 70 বছর গ্রন্থ থেকে বিপিনচন্দ্র পালের আমরা বংশ পরিচয়, পারিবারিক ইতিহাস, গ্রামের স্কুলে পড়াশোনা, শ্রীহট্ট জেলার সমাজ জীবন, লোকাচার, সেখানকার হিন্দু মুসলিম সম্পর্ক প্রভৃতি বিষয়ে জানতে পারি। তাছাড়াও আমরা বিপিনচন্দ্র পালের শিক্ষা ব্যবস্থা কিরকম ছিল তাও জানতে পারি। 70 বছর থেকে সমকালীন শিক্ষা ব্যবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। সে সময় প্রত্যেক গ্রামে টোল ও ফার্সি শেখার জন্য মাদ্রাসা ও মক্তব ছিল। পূর্বে নবাবদের কাজকর্মের জন্য ফার্সি জানা লোকের প্রয়োজন হতো বলে অনেক হিন্দু ছাত্র এই মাদ্রাসায় এসে ফার্সি শিখত। ইনি নিজেও প্রথমে ফার্সি শেখার জন্য এক মৌলবীর কাছে ভর্তি হয়েছিলেন। তারপর পরবর্তীকালে তিনি শ্রীহট্টের একটি ইংরেজি বিদ্যালয়ে এবং উচ্চশিক্ষার জন্য কলকাতার তৎকালীন প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। এবার সমকালীন সমাজে নারী শিক্ষা কেমন ছিল? 70 বছর থেকে জানা যায় যে সেকালে মেয়েদের লেখাপড়া শেখার রীতি খুব একটা ছিল না। তখন কুসংস্কার ছিল যে মেয়েরা লেখাপড়া শিখলে নাকি বিধবা হয়। তবে উত্তরবঙ্গে এবং গৌড়ী ও বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে নারী শিক্ষা প্রচলিত ছিল। এবার তখনকার সমাজ ব্যবস্থা কেমন ছিল? 70 বছর গ্রন্থ থেকে জানা যায় সেই সময়ে সমাজ ছিল নাকি পুরুষতান্ত্রিক। গ্রাম্য সমাজে হিন্দু ও মুসলমান পাশাপাশি বাস করত। তাদের মধ্যে প্রীতিপূর্ণ সামাজিক একটা সম্পর্ক ছিল এবং সমাজে কৃতদাস প্রথার নাকি প্রচলন ছিল। তাছাড়া এই গ্রন্থ থেকে তৎকালীন সমাজের বিভিন্ন রীতিনীতি, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, নাচ গান প্রভৃতি বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। এবার তৎকালীন রাজনৈতিক অবস্থা কেমন ছিল? সমকালীন ভারতীয়দের ব্রিটিশ বিরোধী আন্দোলন ও সভা সমিতি সম্পর্কে 70 বছর গ্রন্থ থেকে জানা যায় ব্রিটিশ সরকারের এই অন্যায়ের বিরুদ্ধে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভারত সভা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছিল। এই সময় নবগোপাল মিত্র ও তার প্রতিষ্ঠিত হিন্দু মেলার জাতীয়তাবাদী কার্যকলাপ সম্পর্কেও জানা যায়। তাছাড়া পুরনো কলকাতার তৎকালীন প্রেসিডেন্সি কলেজ, ব্রাহ্ম সমাজের ভাঙন, শহরের জীবনযাত্রা প্রভৃতি সম্পর্কেও বিভিন্ন ঐতিহাসিক তথ্য পাওয়া যায়। তাহলে বিপিনচন্দ্র পাল ছিলেন স্বাধীনতা সংগ্রামের একজন শ্রেষ্ঠ বাগ্মী রাজনীতিবিদ। তিনি 1905 সালের বঙ্গ বিপ্লবের জন্মদাতা ও নেতা। বিপ্লবী নেতা চিদম্বরম পিল্লাই তাকে স্বাধীনতা সিংহ বলেও অভিহিত করেছেন। তবে 1880 সাল পর্যন্ত যা পাওয়া গেছে তা ভারতীয় ইতিহাসের উপাদান হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার বিপিনচন্দ্র পালের 70 বছরের পর আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী জীবন স্মৃতি নিয়ে আলোচনা করব। জীবন স্মৃতি নিয়ে আমরা কম বেশি সবাই একটু একটু জানি। এই জীবন স্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা স্মৃতিকথামূলক গ্রন্থ। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি 1319 বঙ্গাব্দে গ্রন্থাকারে প্রকাশিত হয়। তার আগে রামানন্দ চট্টোপাধ্যায় সম্পাদিত প্রবাসী পত্রিকায় ভাদ্র মাসের 1318 বঙ্গাব্দ থেকে শ্রাবণ মাসের 1319 বঙ্গাব্দ পর্যন্ত এটি ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে। রবীন্দ্রনাথ এই জীবন স্মৃতি সম্পর্কে বলেছেন, এই জীবন স্মৃতি কেবল একটা স্মৃতিকথামূলক গ্রন্থই নয়, এখানে শুধু জীবনের ইতিহাস লেখা নয়, এই গ্রন্থের ভূমিকা স্মৃতি রোমন্থন করার জন্য তার গুরুত্ব অপরিসীম। আচ্ছা, এই জীবন স্মৃতি থেকে আমরা কি কি তথ্য পেতে পারি? এই জীবন স্মৃতি থেকে গুরুত্বপূর্ণ তথ্য কিছু পেতে পারি। সেগুলো হচ্ছে তার রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষারম্ভ, ঘরবাহির, বৃত্ত, রাজতন্ত্র, কবিতা রচনারম্ভ ইত্যাদি। তখনকার দিনে সামাজিক দিক কেমন ছিল? 1912 সালের প্রকাশিত জীবন স্মৃতিতে রবীন্দ্রনাথের কৈশোরের প্রসঙ্গক্রম ফুটে উঠলেও সামাজিক ইতিহাসের নানা দিক, অভিজাত পরিবারের শিশুদের কিভাবে কঠোর অনুশাসনে রাখা হতো, বৃত্ততন্ত্র, রবীন্দ্রনাথের গৃহ শিক্ষক প্রথা কেমন ছিল, দৈনন্দিন খাদ্যাভ্যাস, ব্রাহ্মহিতা, দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রভাবে তার ব্রাহ্ম ধর্মের কিভাবে সমর্থক হয়ে ওঠা প্রভৃতি নানান বিষয়ে এই গ্রন্থের মাধ্যমে জানা যায়। সাংস্কৃতিক দিক, এই জীবন স্মৃতি থেকে জানা যায় যে তৎকালীন ঠাকুরবাড়ির অন্দরমহল সাহিত্য সংস্কৃতি চর্চার একটা অন্যতম পীঠস্থান হয়ে উঠেছিল। ঠাকুরবাড়ির শিশুদের শিক্ষা, বালক রবীন্দ্রনাথের কাব্যচর্চা, গীতচর্চা ও বয়ঃপ্রাপ্তির কথা এই অতি সুন্দরভাবে এই সাংস্কৃতিক দিক আলোচনার বিষয়ে জানা যায়।
আচ্ছা, এবার রাজনৈতিক দিক। রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ রবীন্দ্রনাথের না থাকলেও রবীন্দ্রনাথের জীবনস্মৃতি থেকে দেশাত্মবোধ, জাতীয়তাবাদী ভাবধারা ও স্বাদেশিকতা সম্পর্কেও ধারণা লাভ করা যায়। তারপর হলো হিন্দু মেলা। জীবনস্মৃতি থেকে জানা যায় যে বিশ্ব শান্তির মাধ্যমে নবগোপাল মিত্র ও রাজনারায়ণ বসুর উদ্যোগে দেশাত্মবোধ ও জাতীয়তাবোধের প্রতীক হিসাবে কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল হিন্দু মেলা। এই গ্রন্থে রবীন্দ্রনাথ স্বীকার করেছেন যে হিন্দু মেলার মাধ্যমেই তিনি স্বদেশ প্রেমের আদর্শেই উদ্বুদ্ধ হয়েছিলেন। রবীন্দ্রনাথের স্বদেশী ভাবধারার কথা। জীবনস্মৃতি থেকে জানা যায় রবীন্দ্রনাথের কিশোর বয়সে তাদের বাড়িতে দাদা যতীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে এবং রাজনারায়ণ বসুর সভাপতিত্বে অনুষ্ঠিত হলো স্বদেশিকতা সভা। বঙ্গভঙ্গ আন্দোলনের সময়ে স্বদেশ প্রেমের ও স্বদেশ আন্দোলনের সূত্রপাত হয়েছিল, তার বর্ণনাও এই গ্রন্থ থেকে পাওয়া যায়। স্বদেশী দেশলাই কারখানা ও কাপড়ের কল প্রতিষ্ঠায় যুবকদের উদ্যোগে সমবেত কণ্ঠে শোনা গিয়েছিল, এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন, এক সাথে গড়িয়াছি সহস্র জীবন প্রভৃতি স্বাদেশিকতার আদর্শ হিসাবে তিনি তুলে ধরেছেন। এছাড়াও তার মেজদাদা সত্যেন্দ্রনাথ ঠাকুর রচিত সঙ্গীত স্বাদেশিকতার ও স্বদেশ প্রেমের আদর্শে বিকশিত করেছিল, সে কথাও তিনি এই গ্রন্থে লিপিবদ্ধ করেছেন। সবশেষে রবীন্দ্রনাথের জীবন স্মৃতি সম্পর্কে বলা যায়, রবীন্দ্রনাথ বলেছেন, এই স্মৃতির ভাণ্ডারে অত্যন্ত যথাযথরূপে ইতিহাস সংগ্রহের চেষ্টা ব্যর্থ হইতে পারে। তিনি এই গ্রন্থ থেকে ইতিহাস সংগ্রহের বিষয়ে সন্দেহ প্রকাশ করলেও আধুনিক ইতিহাস চর্চায় এই জীবন স্মৃতির গুরুত্ব অপরিসীম। এবার আমরা সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী জীবনের ঝরাপাতা নিয়ে আলোচনা করব। এই জীবনের ঝরাপাতা হলো সরলা দেবী চৌধুরানীরও একটি আত্মজীবনীমূলক গ্রন্থ। জীবনের ঝরাপাতা কাহিনীটি সাপ্তাহিক দেশ পত্রিকায় 24শে কার্তিক 1351 বঙ্গাব্দ সংখ্যা পর্যন্ত প্রকাশিত হয়েছিল। পরবর্তীকালে এটি গ্রন্থাগারে প্রকাশিত হয়। এই জীবনের ঝরাপাতা থেকে প্রাপ্ত ঐতিহাসিক তথ্য হলো সামাজিক ইতিহাস কিরকম ছিল। সরলা দেবীর আত্মজীবনী থেকে অভিজাত ঠাকুর বাড়ির তাদের আদব কায়দা, দুধমা ও ধাইমা দ্বারা সন্তান পালন, গৃহশিক্ষক প্রথা, ঈশ্বর ভাবনা সহ বিভিন্ন সামাজিক বিধান সম্পর্কে নানা নির্দেশনায় ঠাকুর বাড়ির শিশুদের অভ্যস্ত হয়ে ওঠা, মেয়েদের সই পাতানো ইত্যাদি নানান কথা তখন জানা যায়। ঠাকুর বাড়ির অন্দরমহলের বিভিন্ন বিষয়, নারী ও পুরুষদের অবস্থা, ভৃত্যদের কাজকর্ম, উৎসব অনুষ্ঠান, অতিথি অভ্যর্থনা বিভিন্ন তথ্য এই গ্রন্থ থেকে জানা যায়। সাংস্কৃতিক ইতিহাস কেমন? জীবনের ঝরাপাতার মধ্যে দিয়ে তৎকালীন নারী শিক্ষার কথা, বেথুন ও লরেটো কলেজের কথা, ঠাকুর বাড়ির জন্মদিন পালনের রীতি, ঠাকুর বাড়ির মেয়েদের শাড়ি পরার আধুনিক রীতি, রাখি বন্ধন, বসন্ত উৎসব, মাঘোৎসব পালনের রীতি প্রভৃতি সাংস্কৃতিক পরিমণ্ডলের সঙ্গে পরিচিত হওয়া যায়। তাছাড়াও এই গ্রন্থ থেকে বন্দে মাতরম সঙ্গীতের প্রথম দুটি চরণ ছাড়া বাকি অংশটিতেও সুর দিয়েছিলেন সরলা দেবী। রাজনৈতিক ইতিহাস কেমন ছিল? রাজনৈতিক ইতিহাস এই সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনীতে বিশেষভাবে প্রকাশিত, বিভিন্ন দিক থেকে প্রকাশিত হয়েছে। এই রাজনৈতিক ইতিহাসের মধ্যে প্রথমেই আমরা দেখব স্বদেশী আন্দোলন। এই গ্রন্থ থেকে জানা যায় বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের সময় 1905 থেকে 1911 খ্রিস্টাব্দ, যার সময় স্বদেশী দ্রব্য উৎপাদন, ব্যবহার ও বিক্রির জন্য তিনি লক্ষ্মীর ভাণ্ডার নামে একটি প্রতিষ্ঠান স্থাপন করেন। তিনি 1910 সালে এলাহাবাদে জাতীয় কংগ্রেসের অধিবেশনের সময় নিখিল ভারত মহিলা সম্মেলন আহ্বান করেন এবং এই সম্মেলনের উদ্যোগে 1911 সালে ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন। স্বদেশী আন্দোলনের পর কংগ্রেসী আন্দোলন। গ্রন্থটি থেকে জানা যায় যে সরলা দেবী তার পাঞ্জাবি স্বামী গান্ধীবাদী রামভুজ দত্তের প্রভাবে কংগ্রেসী আন্দোলনের সমর্থকে পরিণত হন এবং এও জানা যায় যে স্বয়ং গান্ধীজি অসহযোগ আন্দোলনের সময় তার বাড়িতে বেশ কিছুদিন আশ্রয় নিয়েছিলেন। কংগ্রেসী আন্দোলনের পর বিপ্লবী আন্দোলন। 1923-এ স্বামীর মৃত্যুর পর সরলা দেবী কলকাতায় ফিরে এলে বিপ্লবী জাতীয়তাবাদের সমর্থকে পরিণত হন। গ্রন্থটি থেকে আরো জানা যায় যে বীরাষ্টমী উৎসব, প্রতাপাদিত্য উৎসব তিনি প্রবর্তন করে বাঙালিদের তরুণ বিপ্লবী মন্ত্রে দীক্ষা দেওয়ার চেষ্টাও করেছিলেন। ভারতী পত্রিকায় প্রকাশিত বিলেতি ঘুষ বনাম দেশি কিল প্রবন্ধে তিনি ইংরেজদের অনাচারের বিরুদ্ধে বাঙালি যুবকদের পাল্টা একটা প্রহারের পরামর্শ দেন। এই বিপ্লবী মানসিকতার জন্য তিনি অগ্নিযুগের অগ্নিকন্যা নামেও অভিহিত হন। এই জীবনের ঝরাপাতা গ্রন্থে সরলা দেবীর নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি এবং উপলব্ধির কথা লেখা আছে।
তবে আধুনিক ইতিহাস চর্চার এই গ্রন্থের গুরুত্ব অপরিসীম। এই ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস চর্চার এক অপরিহার্য দলিল হলো এই জীবনের ঝরাপাতা গ্রন্থটি। এবার আমরা আধুনিক ইতিহাস চর্চার উপাদান হিসাবে আত্মজীবনী ও স্মৃতিকথাগুলোর সীমাবদ্ধতা কেমন ছিল। প্রথমত হলো ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির প্রাধান্য। আত্মজীবনী ও স্মৃতিকথাতে লেখকের ব্যক্তিগত মনোভাব ও মানসিকতার অধিক প্রাধান্য দেখা যায়, ফলে ইতিহাস রচনার জন্য নৈবেত্তিক দৃষ্টিভঙ্গির প্রয়োজনে তার অভাব পরিলক্ষিত হয়। 2 নম্বর হলো তথ্যগত বিভ্রান্তি। আত্মজীবনী ও স্মৃতিকথামূলক লেখকের স্বনির্ভর একটা রচনা অনেক সময় ম্লান স্মৃতির কারণে কোনো গুরুত্বপূর্ণ ঘটনাবলীর ভুল বা বিকৃত ব্যাখ্যাও এই সময় দেখা যায়। 3 নম্বর হচ্ছে ইতিহাসগত দৃষ্টিভঙ্গির একটা অভাব। লেখকের এক ব্যক্তিগত সুখ দুঃখের স্মৃতি অভিজ্ঞতা আত্মজীবনী স্মৃতিকথার একটা হলো মূল উপজীব্য বিষয়। এই ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি থেকে এই তথ্যের বাস্তব কোনো ভিত্তি নাও থাকতে পারে। 4 নম্বর বিশ্বাসযোগ্যতা ও বিচার বিশ্লেষণ। ইতিহাসের উপাদান হিসেবে আত্মজীবনী ও স্মৃতিকথাগুলো প্রধানত ব্যক্তিগত প্রত্যক্ষ অভিজ্ঞতা সমৃদ্ধ হয়ে থাকে। এছাড়াও কিছু পরোক্ষ ঘটনার বিশেষ ঘটনার বর্ণনাও এখানে থেকে যায়। তাই প্রকৃত তথ্য উদ্ঘাটনের জন্য বিজ্ঞানসম্মতভাবে বিচার বিশ্লেষণ করা প্রয়োজন। এই আত্মজীবনী ও স্মৃতিকথা আলোচনা করতে গিয়ে সবশেষে আমরা বলতে পারি তাহলে আত্মজীবনী ও স্মৃতিকথা হলো ইতিহাস রচনার উপাদান হিসেবে গুরুত্বপূর্ণ। তাহলেও এর বেশ কিছু সীমাবদ্ধতা আছে, তাই এগুলো আমাদের সচেতনভাবে ব্যবহার করা বিশেষভাবে প্রয়োজন। তাহলে ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। তাই আমরা সবশেষে বলি, তোমরা তোমাদের প্রিয় সহজ পাঠ ইউটিউব চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার আমরা পরের ভিডিওতে পরবর্তী পাঠ নিয়ে আলোচনা করব।